আজকে আপনাদের সামনে এমন একটা গল্প এক্সপ্লেইন করব যেটা কিনা একটা টার্কিশ মুভির গল্প। এই মুভিটার গল্পটা মূলত এই হাকান নামে ছেলেটাকে নিয়ে, যে ঘুরতো বেড়াতো আড্ডা মারতো। ওর লাইফের আসলে কোনো পারপাসই ছিল না, আর এর সাথে ওর কোনো রোজগারও ছিল না। ও অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেছে কিন্তু কোথাও কোনো জব পায়নি। একদিন ও একটা ম্যাজিক শার্ট পায়, যেটা পরার পর ওর মধ্যে এমন একটা পাওয়ার এসে যায় যেটা ও সামলাতে পারে না। আর এই ম্যাজিক শার্টটা পরার পরে তার সঙ্গে ঠিক কি কি হয়েছিল সেটা জানতে হলে আপনাদেরকে আজকের পুরো গল্পটা দেখতে হবে। তো চলুন দেরি না করেই মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই হাকানের উপর একজন বন্দুক টার্গেট করে। গুলিটা হাকানের দিকে যায়, কিন্তু ওই গুলিটা ওর লাগে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয় না। এই গুলিটা তার লাগে কিনা সেটা জানতে হলে আমাদের আরো কিছুদিন পেছনে যেতে হবে, যেখানে আমরা হাকান আর ওর বন্ধু মিমোকে দেখতে পাই। ওরা একটা রুম শেয়ার করে থাকতো। তারপর দেখানো হয় ওরা ব্রেকফাস্ট করে রেডি হয় এবং একটা জায়গায় যায় যেখানে ওদের একটা দোকান খোলার স্বপ্ন ছিল, কিন্তু ওদের কাছে বেশি টাকা ছিল না, তাই ওরা এখন অব্দি দোকানটা খুলতে পারেনি। এই সময় মিমো খেয়াল করে যে তাদের ওই ফিউচারের দোকানটা একজন মিলিয়নার বিজনেসম্যান হ্যাজাল অ্যাডামের, যার কোম্পানি ডেভিডেন্ট হোল্ডিং এর ঠিক পাশেই ছিল। তারপর হাকানের একজন মহিলার সাথে দেখা হয়, যে আবার মানুষের ফিউচারের কথা বলতে পারতো। আর সে হাকানকে বলে যে তোমার জীবনে বড় কিছু হতে চলেছে, আর যার ফলে তোমার জীবনে সবকিছু বদলে যাবে। হাকান এসব বিশ্বাস করে না, আর ওর বাবা, যার নাম ছিল ন্যাচেট, তার সাথে গিয়ে সে দেখা করে। ওনার একটা 600 বছরের পুরনো দোকান ছিল, যেখানে উনি পুরনো অ্যান্টিক্সের জিনিস আর হাতে তৈরি করা কিছু জিনিস সেল করত। এই সময় আমরা জানতে পারি হাকান অনাথ ছিল, আর ন্যাচেট ওকে অ্যাডাপ্ট করেছিল। যাই হোক, ন্যাচেট তাকে তার ছেলের মতোই ভালোবাসতো, তাই হাকান তার নতুন দোকান খোলার জন্য তার বাবাকে বলে, কিন্তু উনি মজা করে হেসে উড়িয়ে দেন। আসলে হাকান আগেও অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সে সবকিছুতেই ব্যর্থ হয়েছে, মানে ফেইলিয়ার আর কি। হাকান বলে এবার আমার দোকানটা খুব ভালো পজিশনে আছে, কিন্তু উনি এসব ইগনোর করে দেন। আর তখন ওকে একটা মেয়েকে কার্পেট ডেলিভারি কথা বলেন। এই কার্পেটটা আগে থেকেই সেই মেয়েটা অর্ডার করে দিয়েছিল। এরপর আমরা মিলিয়নার হ্যাজাল অ্যাডামকে দেখতে পাই, যে নিজের জীবনে প্রথম থেকেই হার্ডওয়ার্ক করে এবং সে তার এই হার্ডওয়ার্ক দিয়ে অনেক বড় বিজনেস এম্পায়ার দাঁড় করিয়েছেন। এখানে ওর অ্যাসিস্ট্যান্ট লায়লা আর চিফ গার্ড মাজহার ছিল। লায়লা বলে আপনাকে হেজিয়া সোফিয়ার উপর একটা প্রেস কনফারেন্সে যেতে হবে। হেজিয়া সোফিয়া ইস্তাম্বুলের একটা 1500 বছরের পুরনো হিস্টোরিক বিল্ডিং ছিল, যার উপরে অনেক বিজনেসম্যানের বিল্ডিং করার স্বপ্ন ছিল। হ্যাজাল প্রেস রিপোর্টারদের বলে হেজিয়া সোফিয়া ইস্তাম্বুলের হার্ট, তাই আমি এই বিল্ডিংটার সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করব। এই সময় হ্যাজালের সাথে ওকান নামের একজন বিজনেসম্যানের দেখা হয়, যে ওকে বিল্ডিং এর জন্য অল দ্য বেস্ট বলে চলে যায়। তখন হাকান কার্পেটটা ডেলিভারি করতে একটা টুরিস্ট মেয়ের কাছে যায়, যে কেবিনেট হোল্ডিং এর হোটেল রুম বুক করেছিল। ডেলিভারি দিয়ে হাকান যখন ফিরছিল তখন সে দেখতে পায় ওয়েটিং রুমে অনেক বড় একটা লাইন লেগে আছে। তাই হাকান একজনকে জিজ্ঞাসা করে জানতে পারে ওখানে জবের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। হাকানের নতুন একটা দোকান খোলার স্বপ্ন ছিল, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না, তাই ও সঙ্গে সঙ্গে জবের জন্য অ্যাপ্লাই করে দেয়। লায়লা এই ইন্টারভিউ নেয়, কিন্তু ওর কাছে কোনো কলেজের ডিগ্রি ছিল না, তাছাড়া ও কোনো ফরেন ভাষাও জানতো না। এজন্য লায়লা ওকে অন্য জায়গায় জব করার জন্য অল দ্য বেস্ট বলে দেয়। এই কথা শুনে হাকান ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে খেয়াল করে ওপর থেকে একটা বড় ঝুমুর একটা বাচ্চার উপর পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় হাকান দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। হ্যাজাল এটা দেখে আর হাকানের সাহসিকতা দেখে সে ইমপ্রেস হয়ে যায়। ওইদিকে হাকান তার বাবার কাছে গিয়ে দোকান খোলার কথা বলে। সেই সময় ওখানে সুজান নামের একটা মেয়ে আসে, যে কিনা তুর্কির একটা ম্যাজিক শার্ট খুঁজছিল, যেটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ও বলে এটা আমার একটা ক্লায়েন্টের খুব দরকার, যার জন্য আমি আপনাকে অনেক টাকা দিতে রাজি আছি। এই সব কিছু শুনে মিস্টার ন্যাচেট মিথ্যে কথা বলে। ও বলে যে ওই শার্টটা আমার কাছে নেই, কিন্তু শার্টটা গোডাউনেই রাখা ছিল। এটা শুনে হাকান বলে তুমি শার্টটা বিক্রি করছো না কেন? মিস্টার ন্যাচেট ওর কথার কোনো গুরুত্বই দেয় না। অন্যদিকে বিজনেসম্যান ওকান মাজাহারকে নিয়ে একটা জায়গায় যায়, আর ওকে ফাইজানকে বিল্ডিং থেকে সরিয়ে রাখার জন্য বলে, কিন্তু মাজাহার ওর বসের শত্রুকে ওখানেই মেরে দেয়। এদিকে হাকানের মিমোর বিজনেস শুরু হওয়ার আগেই ডুবে যায়, তাই টাকা জোগাড় করার জন্য তার বাবার গোডাউন থেকে ওই ম্যাজিক শার্টটা চুরি করে আর সুজানকে বিক্রি করার প্ল্যান করে। শার্টটা চুরি করার পর ওরা সুজানের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায় আর টাকার কথা বলে। সুজান এই শার্টটার মূল্য কয়েক লাখ টাকা বলে, আর বলে এটা আমার ক্লায়েন্টের তরফ থেকে আমি কিনছি। গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি যে ওর ক্লায়েন্ট ছিল মাজহার। ঠিক সেই সময় হাকানের বাবা ন্যাচেট সেখানে চলে আসে আর হাকানের থেকে শার্টটা কেড়ে নেয় আর নিয়ে বলে যে এটা বিক্রি করার জন্য নয়। ওই সময় মাজহার নিজের লোকদের সাথে ওখানে চলে আসে আর ফায়ারিং শুরু করতে থাকে।
যার ফলে হাকানের বাবার গুলি লেগে যায়। হাকান ওর বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উনি হাকানকে তার ফ্রেন্ডের ফার্মাসিতে নিয়ে যেতে বলে। ফার্মাসিতে যাওয়ার পর ওনার ফ্রেন্ড কামাল আর তার মেয়ে জাইনাবের সাথে দেখা হয়। কামাল হাকানের বাবাকে চিকিৎসা করার জন্য নিয়ে যান, আর জাইনাব হাকানকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে মাজাহারের একজন সাথী টিকেন মিমোকে ধরে নিয়ে যায় আর শার্টের খোঁজ পাওয়ার জন্য ওকে খুব টর্চার করে। ওইদিকে জাইনাব হাকানকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে কামাল ওর বাবার চিকিৎসা করছিল। কিন্তু ন্যাচারির অবস্থা খুব খারাপ ছিল। এই সময় হাকান ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ওর বাবা বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তাই ওকে কামাল আর জাইনাবের সাথে থাকার কথা বলে, আর ওকে ওই জাদুশক্তির উপর বিশ্বাস করতে বলে, যেটা ও ভাগ্য করে পেয়েছে। এই কথা বলার পরে উনি মারা যান। হাকান এই সময় খুবই ভেঙে পড়ে। তখন কামাল আর জাইনাব নিজেদের কথা বলে। আসলে ওরা ছিল বিশ্বাসযোগ্য প্রোটেক্টর। ওদেরকেই মূলত হাকান আর ওই শার্টটার সুরক্ষার দায়িত্ব দেয়া হয়েছে। ওরা বলে হাকান নিজেও একটা প্রোটেক্টর, যার কাজ হলো এমন লোকদের আটকানো যারা কখনোই মরবে না, যাদেরকে ইমমর্টালস বলা হয়। তারা যে কোনো সময় মানুষের রূপ নিতে পারে, আর এদের মূল লক্ষ্য হলো ইস্তাম্বুলের সাথে পুরো পৃথিবীকে ধ্বংস করা। এসব কথা শুনে হাকান অবাক হয়ে যায়, আর ওদের কথা একদমই বিশ্বাস করতে পারছিল না। কামাল ওকে এটা বিশ্বাস করানোর জন্য ওই শার্টটা পরার কথা বলে। হাকান ওনার কথা মেনে নিয়ে যখনই ওই শার্টটা পরে, তখন ওটা ওর শরীরের একটা অংশ হয়ে যায়। এর সাথে ওর শরীরে প্রোটেক্টরের ম্যাজিক সিলটাও তৈরি হয়ে যায়। তখন জাইনাব ওর দিকে শুট করে, আর গুলিটা হাকানের দিকে এগোতে থাকে। এই গুলিটার কথা মনে আছে? এটা হলো সেই গুলিটা যেটা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম। গুলিটা এসে ঠিক হাকানের মাথায় লাগে, কিন্তু সেটা ছিটকে পড়ে যায়। এ থেকেই বোঝা যায় হাকান একজন প্রোটেক্টর। এরপর কামাল হাকানের ওই ইমমর্টাল প্রোটেক্টরের যে লড়াইটা হয়েছিল সেটার ব্যাপারে বলে। তখন আমাদেরকে প্রোটেক্টর মেহমেদকে দেখানো হয়, যাকে 7 জন ইমমর্টালকে শেষ করার জন্য পাঠানো হয়েছিল। একদিন ও একজন এমন ইমমর্টালকে খুঁজে পায় যে কিনা একদম মানুষের মতোই দেখতে ছিল। ও 3টা জিনিস খুঁজে পেয়েছিল, যেটার দ্বারা লড়াইটাও জিততে পারবে। যার মধ্যে একটা ছিল ম্যাজিক রিং, যেটা কিনা তখনই জ্বলতো যখন কোনো ইমমর্টাল আশেপাশে থাকতো। সেকেন্ডটা হলো ছুরি, যার দ্বারা ইমমর্টালকে মারা যাবে। আর থার্ডটা হলো একটা ড্রেস, যেটা অনেক তপস্যা করার পর পাওয়া যায়। মেহমেদ হাকানের পূর্বপুরুষ, যাকে চুজ করা হয়েছিল তার দক্ষতা আর অনেস্টির জন্য এই ইমমর্টালদের শেষ করতে। শার্টটা পরার পর হাকানের শরীর কাঁপতে শুরু করে, কারণ ওর শরীরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। হাকান এসব একদমই বিশ্বাস করতে পারছিল না, তাইও মনে করছিল কামাল আর ওর মেয়ে হয়তো ওকে কোনো নেশার জিনিস খাইয়ে দিয়েছে। অন্যদিকে টিকেন আর ওর সাথীরা হাকানের ওই শার্টটার ব্যাপারে জানার চেষ্টা করছে। এদিকে কামাল আর জাইনাব হাকানের জন্য খুব চিন্তা করছিল। কামাল বলে হাকান একদমই ট্রেন্ড নয়, আর ইমমর্টালদের সঙ্গে লড়াই করার জন্য একদমই প্রস্তুত নয়, তাই ওকে এখন আমাদের ট্রেনিং দিতে হবে। কিন্তু হাকান সেখান থেকে পালিয়ে যায় আর তার নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে। সে ওখানে গিয়ে জানতে পারে টিকেন আর ওদের লোকরা হাকানকে খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে ও ঘাবড়ে যায় আর ভেতরে ঢুকে মিমোকে দেখতে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। এই সময় ওখানে একটা আজব বক্স দেখতে পায়, যেটার মধ্যে একটা বন্দুক আর একটা ছবি ছিল, যেটা ছিল 1989 সালে তোলা। এই ছবিটার মধ্যে কামাল, ওর বাবা আর একটা লোক ছিল। এই সময় হাকানকে খোঁজার জন্য জাইনাব ওখানে চলে আসে। ওরা দুজন যখন কথা বলছিল, ঠিক ওই সময় মিমোর ফোন থেকে একটা মেসেজ আসে। ও মেসেজে ওকে সুলতান আহমেদ স্কয়ারে ডাকে। হাকান তখন ভাবে মিমো ওকে ডাকছে, তাই ও জাইনাবকে নিয়ে ওর সাথে দেখা করার জন্য ওখানে চলে যায়। অন্যদিকে কামাল সুজানের সাথে দেখা করতে আসে, যাতে করে ও জানতে পারে এই শার্টটা কার জন্য কিনতে গিয়েছিল। ও ভেবেছিল সুজানের সাহায্যে ইমমর্টালদের খবর জানতে পারবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মাজহার এসে ওকে অলরেডি মেরে দিয়েছে। মাজহার ভয় পাচ্ছিল যাতে সুজান কোনোভাবে ওর পরিচয় কাউকে বলে না দেয়। এদিকে হাকান আর জাইনাব আহমদ স্কয়ারে চলে এসেছিল। ঠিক সেই সময় হাকান লক্ষ্য করে মিমো এক জায়গায় বসে আছে, তাই সে ওর কাছে যেতেই টিকেন লুকিয়ে হাকানের উপর গান টার্গেট করে, আর এর পরপর 4টে গুলি করে। কিন্তু গুলি করার পরেও হাকানের কিছুই হয় না। এটা দেখে টিকেন অবাক হয়ে যায়। জাইনাব তখন ওকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই সময় 4টা গুলি লাগার কারণে হাকান অনেক দুর্বল হয়ে যায়। টিকেন তখন এই সব কথা তার বস মাজহারকে বলে দেয়। এই সব কথা শুনে মাজহার তো একদম খুশি ছিল না। ওদিকে জাইনাব আর হাকান কামালের ফার্মেসিতে চলে আসে। সেই সময় হাকান কামালকে ওই ছবিটার কথা জিজ্ঞেস করে, যেটা ও ওর বাবার একটা বক্স থেকে পেয়েছিল। কামাল তখন বলে, ন্যাচেট আর মুরাদ আমার ক্লোজ ফ্রেন্ড ছিল। হাকানের আগে মুরাদকে প্রোটেক্টর হিসেবে চুজ করা হয়েছিল। মুরাদ ছিলেন তোমার আসল বাবা।
উনি ইমমর্টালদের সাথে লড়াই করতে গিয়ে মারা যান। ন্যাচেট তখন তোমাকে অ্যাডাপ্ট করেছিল আর তোমাকে বাঁচানোর জন্য তোমার কাছ থেকে এইসব কথা লুকিয়ে রেখেছিল। এটা শুনে হাকান বলে আমাদের তাড়াতাড়ি ইমমর্টালদের খুঁজে মেরে ফেলতে হবে, কিন্তু তাদেরকে কেমন দেখতে সেটা তো কেউ জানে না, তাই ওদের খোঁজ করার জন্য ম্যাজিক রিং এর প্রয়োজন। অন্যদিকে হ্যাজাল হাকানের সাহসিকতা দেখে খুবই খুশি হয়ে যায়। এজন্য ও লায়লাকে বলে হাকানকে আমি সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করতে চাই। আর এদিকে টিকেন হাকানের ব্যাপারে মাজাহারকে কিছু ইমমর্টালের কথা বলছিল। ও ন্যাচেটের ব্যাকগ্রাউন্ড চেক করে আর মাজাহারকে একটা ফাইল দেয়। এটা থেকে জানা যায় হাকানের সাথে ওই শার্টটার কোনো রিলেশন থাকতে পারে। হাকানকে ওর পূর্বপুরুষদের কথা বলে যে ওরা কিভাবে ইস্তাম্বুল আর পুরো দেশকে প্লে রোগের হাত থেকে বাঁচিয়েছিল, আর এই রোগটা ইমমর্টালদের মাধ্যমে ছড়িয়েছিল। কামালোকে মিল্টন ভেনিস নিজের কন্ট্রোলে করার চেষ্টা করায় যাতে ম্যাজিক শার্টটা ওকে প্রোটেক্ট করতে পারে। উনি হাকানের হাতে গরম পাথর রেখে দেন, যার ফলে ওর কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়বে। ইমমর্টালসদের সাথে লড়াই করার জন্য ট্রেনিং শুরু করে দেয়া হয়। এরপর কামাল জাইনাব আর হাকানকে একজন বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের সাথে দেখা করার জন্য বলে, যার কাছে ম্যাজিক রিংটা আছে। ইমমর্টালসদের মারার জন্য 3টা জিনিসের খুব দরকার, যার মধ্যে ম্যাজিক শার্টটা হাকানের কাছে আছে আর ম্যাজিক রিংটা একজন বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের কাছে আছে। হাকান যখন জাইনাবের সাথে বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের সাথে দেখা করতে যায়, তখন ওইদিকে কামাল সুজানের মৃত্যুর কারণ জানার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে একজন ওয়ার্কারের কাছে সিসিটিভি ফুটেজ চায়। অন্যদিকে মাজহার হ্যাজালের উপর রাগ করেছিল, কারণ উনি কোনো পরামর্শ ছাড়াই একজন নতুন সিকিউরিটি গার্ডকে জবে রাখার চিন্তা করেছেন। হ্যাজাল বলে আমি কোনোদিনও তোমার জায়গা হাকানকে দিব না। আর এরপর হাজিয়া সোফিয়া কন্ট্রাক্টের বেটিং জেতার জন্য ওকে সেলিব্রেট করতে বলে, কিন্তু হ্যাজাল এটা জানতো না যে মাজহার ওকানকে মেরে দিয়েছিল, তাই ও বেটিংটা জিততে পেরেছে। অন্যদিকে হাকান আর জাইনা বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের বাড়ি পৌঁছে যায়। বাড়ির ভিতরে ঢোকার পর ওর একটা ছেলেকে দেখতে পায় যার নাম ছিল খান। সে নিজেকে বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের ছেলে বলে পরিচয় দেয়। ও বলে আমার মা একটা রুমে বন্দি অবস্থায় আছে, ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক নেই, তাই ওনাকে মনিটরের দ্বারা নজরে রাখা হয়। ও আরো বলে 7 বছর আগে ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, এর জন্য উনি কারোর সাথে কথা বলেন না। খান ওদের দুজনকে মায়ের রুমে নিয়ে যায় আর নিজে অন্য রুমে গিয়ে মনিটরের সাহায্যে ওদের উপর নজর রাখে। হাকান তখন নিজের শরীরের ম্যাজিক সিলটা ওই বিশ্বাসযোগ্য প্রোটেক্টরকে দেখায়, যেটা দেখার পর উনি তার মুখ থেকে ম্যাজিক রিংটা বের করে দেয়, কিন্তু স্টোনটা ওই রিংয়ের মধ্যে ছিল না। উনি বলেন এই খান আমাদের ছেলে নয়, আমাদেরকে ফাঁসানো হচ্ছে। এর মধ্যেই খান সেখানে চলে আসে আর সেই সময় বিশ্বাসযোগ্য প্রোটেক্টর খানকে গুলি করে দেয়। খান যাদের জন্য কাজ করত তারা অলরেডি এখানে চলে এসেছিল। সেই সময় হাকান আর জাইনাব সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয় আর ওখান থেকে বেরিয়ে যায়। মহিলা প্রোটেক্টরটি তখন বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি একাই খানের লোকদের সামলে নিব। ওদিকে হ্যাজাল হাকানকে সিকিউরিটি গার্ড নিযুক্ত করার জন্য সিরিয়াস ছিল, এজন্য লায়লা হাকানকে ফোন করে আর দেখা করার কথা বলে। হাকান লায়লার কথা শুনে জবের জন্য আসে আর সেখানে মাজহারের সাথে তার দেখা হয়। মাজহার এটা জানতো না যে হাকানি হলো সেই ছেলেটা যার কাছে ম্যাজিক শার্টটা আছে আর যেটাও এতদিন ধরে খোঁজ করছে। এই সময় মাজহারের কল আসে আর সেখানে ও খানের কথা জিজ্ঞেস করে। এটা শুনেই বোঝা যায় মাজাহারি সেই লোকটা যে খানকে বিশ্বাসযোগ্য প্রোটেক্টর হিসেবে ওই বাড়িতে পাঠিয়েছিল। এটা বোঝার পর হাকান সঙ্গে সঙ্গে লায়লার জব প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ও ভেবেছিল ওখানে কাজ করতে করতে ও মাজাহারের ব্যাপারে আরো অনেক ইনফরমেশন বের করতে পারবে আর এর সাথে ইমমর্টালসদেরও খুঁজে বের করতে পারবে। এদিকে জাইনাব ওর বাবাকে বলে আমরা বিশ্বাসযোগ্য প্রোটেক্টরের কাছে রিংটা পেয়ে গেছি, কিন্তু স্টোনটা গায়েব আছে আর এই স্টোনটা ছাড়া রিংটার কোনো মূল্যই নেই। তাহলে এবার আমাদের স্টোনটা খুঁজে বের করতে হবে। ইন্টারনেট থেকে ইনফরমেশন বের করার পর ওরা জানতে পারে স্টোনটা এখন একটা হিস্ট্রিক্যাল বিল্ডিং এর মধ্যে আছে। এবার জাইনাব আর হাকান স্টোনটা খোঁজার জন্য ওই বিল্ডিং এ যায়, কিন্তু ওরা খুঁজে পায় না। ওদিকে আবার হ্যাজাল হাজিয়া সোফিয়া কন্ট্রাক্টটা জেতার কারণে একটা গ্র্যান্ড পার্টি রাখে, যেখানে হাকানকে সিকিউরিটি ইনচার্জ করা হয়েছিল। পার্টির মধ্যে একজন লায়লাকে ডিস্টার্ব করছিল, সেই সময় ওখানে হাকান চলে আসে আর লায়লাকে প্রোটেক্ট করে, তাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় আর ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। ওদিকে পার্টির মধ্যে একটা ছেলে এসে হ্যাজালকে অ্যাটাক করতে যাবে, সেই সময় হাকান এসে ছেলেটাকে ধরে নেয়। আসলে এই ছেলেটা ওকানের ছেলে ছিল যাকে মাজহার মেরে দিয়েছিল। হাকানের সাহসিকতা দেখে লায়লা খুব ইমপ্রেস হয়ে যায়। ওদিকে জাইনাব ওই ম্যাজিক রিং এর স্টোনটার লোকেশন খুঁজে পায়। হাকানকে বলার জন্য সে পার্টিতে আসে, কিন্তু হাকান এদিকে লায়লার উপর একদম ফিদা হয়েছিল যে ওকে ছেড়ে যেতেই চাইছিল না। তাই লায়লা যখন ওকে ড্রিঙ্কসের জন্য অফার করে, তখন জাইনাবের সাথে না গিয়ে লায়লার সঙ্গে সে ড্রিঙ্কস করতে চলে যায়। পরদিন মাজহার ওকানের ছেলের সাথে দেখা করে আর বলে যে আমি তোমার বাবাকে মেরেছি, তুমি যদি এটা কাউকে বলার চেষ্টা করো তাহলে আমি তোমার মা আর বোনকেও শেষ করে দিব। ওদিকে হাকান জানতে পারে একদিন ওর বাবা স্নান করার সময় ম্যাজিক শার্টটা খুলে রেখেছিল। ঠিক সেই সময় একটা ইমমর্টাল এসে হাকানের মাকে মেরে দেয় আর এটা দেখে ওর বাবা খুব ভেঙে পড়ে, তাই ওই সময় তার ম্যাজিক শার্টটা পরার কথা মনেও ছিল না।
এই জন্য ইমমর্টালসরা এসে ওর বাবাকে খুব সহজেই মেরে দেয়। আর যখন অন্য বিশ্বাসযোগ্য প্রোটেক্টররা আসে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। হাকান ওই সময় অনেক ছোট ছিল, তাই ন্যাচেট ওকে বাড়ি নিয়ে আসে। অন্যদিকে কামাল ম্যাজিক স্টোনটা খোঁজার জন্য একটা অন্ধ লোকের কাছে যায়। সে হিস্টোরিক্যাল বিল্ডিং থেকে স্টোনটা চুরি করেছিল, কিন্তু ও বলে এখন আমার কাছে ওই স্টোনটা নেই, কারণ চুরি করার পর একদিন একটা লোক এসে আমার চোখে অ্যাসিড দিয়ে আমার চোখটা নষ্ট করে দেয় আর স্টোনটা নিয়ে চলে যায়। এই সময় আমরা জানতে পারি ওটা ছিল মাজাহার। ওদিকে জাইনাব হাকানকে খুঁজছিল, আর এদিকে হাকান তার মা বাবার ইতিহাস জানার পরে খুবই ভেঙে পড়েছিল। ও তখন আর কারোর সাথে কন্ট্যাক্ট রাখতে চাচ্ছিল না, কিন্তু বারবার কল করার পর হাকান জাইনাবদের বাড়িতে আসে আর কামালকে বলে আমি আমার প্রোটেক্টর হিসেবে কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কারণ এটার জন্যই আমার ফ্যামিলি শেষ হয়ে গেছে। তাই ও ইস্তাম্বুলকে বাঁচানোর জন্য একদমই রাজি ছিল না। সেই সময় কামাল খুব রেগে যান আর ওকে একটা কষে থাপ্পড় মেরে দেন। হাকান তখন রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অনেক চিন্তা করার পর হাকান আবারও কামালের সাথে দেখা করতে যায়। ও তখন বলে যে আমি প্রোটেক্টরের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি পূরণ করব, কিন্তু নিজেও স্ট্যাবলিশ হয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ করব। এই সব কিছু শুনে জাইনাব আর কামাল অনেক খুশি হয়ে যায় আর ওকে সেই ছুরিটার কথা বলে যেটা এখন মিউজিয়ামে রাখা আছে। এবার ওদের প্ল্যান ছিল ওই ছুরিটা চুরি করা, আর এটাতে ওরা সাকসেসফুলও হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মিউজিয়াম থেকে বেরোনোর আগে সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়। সেই সময় কামাল হাকানকে বাঁচানোর জন্য ওখানে ফায়ারিং করে আর গার্ড ওনাকে অ্যারেস্ট করে নেয়। এরপর দেখা যায় মাজাহার হাকানকে গান টার্গেট করা শেখাচ্ছিল। মাজাহার তখন ওকে জিজ্ঞেস করে তোমার ভেতরে এমন কি আছে যা হ্যাজাল স্যার তোমাকে এত বিশ্বাস করে, কিন্তু তুমি কখনোই আমার জায়গা পাবে না, তার জন্য তোমাকে আমায় শেষ করতে হবে। হাকান তখন বলে আমি তোমার জায়গা কখনো নিতে চাই না, আমার জীবনের লক্ষ্য আলাদা। অন্যদিকে লায়লা হাকানের জন্য ডিনারে ওয়েট করছিল। ঠিক সেই সময় হ্যাজাল ওখানে আসে আর ওর সাথে কথা বলে, আর হ্যাজাল ওর সাথে এখানে বলে নিজের স্ত্রীর কথা যাকে ও মার্ডার করে দিয়েছিল। হ্যাজাল হাকান আর লায়লার অ্যাফেয়ার্সের কথা জানতো। তখন লায়লা বলে আমি খুব দ্রুত হাকানকে বিশ্বাস করে ফেলেছি, আসলে লায়লা হাকানকে নিয়ে একটু বেশি চিন্তা করছিল। তখন হ্যাজাল বলে হাকান হয়তো কোনো কাজে বিজি আছে, তাইও ডিনারে আসতে পারেনি। ওদিকে কামাল জেলে থাকার কারণে জাইনাব খুব চিন্তা করছিল। সেই সময় হাকান ওকে সামলানোর চেষ্টা করছিল আর ওকে তার জবে জয়েন করার কথাও বলে। আসলে জাইনাব চাচ্ছিল না যে হাকানের উপর কেউ সন্দেহ করুক। জাইনাব তখন তৈমুর নামের একটা ছেলের হেল্প নেয় যার সাথে ওর বাবার পরিচয় ছিল। তৈমুর কামালকে জেল থেকে বের করে। এরপর হাকান তার ডিউটিতে জয়েন করে। ওইদিকে একটা জার্নালিস্ট হ্যাজালের অফিসে ঢুকে গান টার্গেট করে। সেই সময় লায়লা আর হ্যাজালকে হাকান বাঁচায়। হ্যাজাল তখন হাকানকে আলাদাভাবে ডেকে বলে লায়লা আমার মেয়ের মতো, তাই আমি কখনোই চাইবো না তোমার জন্য ও কষ্ট পাক। হাকান কিছুদিন ধরে গায়েব ছিল, এজন্য লায়লা ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিল। তখনই হাকানের কাছে জাইনাবের কল আসে, তাই হাকান লায়লার সাথে কথা না বলে সেখানে চলে যায়। এটার জন্য লায়লার খুব খারাপ লাগে। হ্যাজাল মাজাহারকে জিজ্ঞেস করে আমার উপরে যখন অ্যাটাক হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে। এ কারণে ও মাজাহারকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। এটার জন্য মাজাহারের খুব খারাপ লাগে, কারণ এত বছর ধরে ও হ্যাজালকে প্রোটেক্ট করে আসছিল, আর এই হাকানের মতো একজন সাধারণ ছেলের কারণে ওকে জব থেকে বের করে দেয়া হলো। রাতের বেলা লায়লা হাকানকে খুব মিস করছিল। সেই সময় হাকান ওখানে চলে আসে, কিন্তু লায়লা ওর সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। তারপর ওকে জিজ্ঞেস করে তুমি 2 দিন ধরে কোথায় ছিলে। হাকান বলে আমি তোমাকে বলতে পারবো না। এটা শুনে লায়লা খুব রেগে যায় আর ওকে বলে যে যখন আমার তোমায় দরকার পড়ে তখন তুমি আমার সাথে থাকো না, যখন তুমি আমাকে বিশ্বাসই করতে পারো না তাহলে তুমি এখান থেকে চলে যাও। হাকান তখন বলে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু লায়লার কাছে এটা যথেষ্ট ছিল না, কারণ ও হাকানের ব্যাপারে সবকিছু জানতে চাইছিল। কিন্তু হাকান সবকিছু বলার জন্য এখনো রেডি ছিল না। তখন লায়লা ওকে রুম থেকে বের করে দেয়। হাকান লায়লার দরজার সামনে বসে থাকে। ঠিক ওই সময় মাজাহার এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর মাজাহার ওকে একটা রুমে নিয়ে যায় আর ওর উপর খুব টর্চার করতে থাকে। ওকে টর্চার করতে করতে একটা কাচের টেবিলের উপর ফেলে দেয়, যার ফলে সব কাচ ভেঙে যায়। আর মাজাহার থেকে বাঁচার জন্য হাকান একটা কাচের টুকরো ওর গলায় ঢুকিয়ে দেয়। এর ফলে মাজাহার সেখানেই মারা যায়। এই সময় হাকানের মনে পড়ে কামাল বলেছিল ইমমর্টালকে শুধু ম্যাজিক ছুরি দিয়েই মারা সম্ভব। ও এতদিন মনে করেছিল মাজাহার হয়তো ইমমর্টাল, কিন্তু মাজাহার তো মানুষ ছিল। এটা দেখে হাকান খুবই ঘাবড়ে যায়। ওই সময় লায়লা শব্দ পেয়ে মাজাহারের রুমে চলে আসে আর মাজাহারের ডেড বডির পাশে হাকানকে দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে যায় আর হাকান সব ঘটনা বলে, কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করে না। যে সময় হাকানকে পুলিশ নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ও লায়লার গলায় সেই ম্যাজিক স্টোনটা খেয়াল করে যেটা জ্বলছিল, কারণ তখন লায়লার সাথে হ্যাজাল দাঁড়িয়ে ছিল। সেই সময় হাকান বুঝতে পারে হ্যাজালই আসল ইমমর্টাল। লায়লা কি করবে কিছু বুঝে উঠতে পারে না, যার ফলে সে জাইনাবকে কল করে আর ফোন করে বলে যে হাকান মাজাহারকে মার্ডার করে দিয়েছে। কিন্তু জাইনাব জানতো হাকান এটা কখনোই করতে পারে না। ও খুব চিন্তায় পড়ে যায় আর ভাবে তাহলে মাজাহার যদি ইমমর্টাল না হয় তাহলে আসল ইমমর্টাল কে।
ওইদিকে হ্যাজাল পুলিশের সাথে কথা বলে আর তাদের কাছে জিজ্ঞেস করে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্টলি হয়েছে? পুলিশ বলে না, এরকম কিছু তো মনে হচ্ছে না, এটা অ্যাটেম্প টু মার্ডার মনে হচ্ছে, কারণ হাকানের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সেই সময় হ্যাজাল বুঝতে পেরে যায় হাকান একজন প্রোটেক্টর। এরপরও লায়লার কাছে যায় আর বলে যে আমি হাকানকে জেল থেকে বের করার জন্য যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? কিন্তু লায়লা কি করবে বুঝে উঠতে পারছিল না। এই সময় হ্যাজাল তার নিজের আসল সত্যটা বলে দেয়। ও বলে যে ও একজন ইমমর্টাল আর ওর বয়স 1000 বছরেরও বেশি, কিন্তু লায়লা এসব বিশ্বাস করতে পারছিল না। সেই সময় ও সেটার প্রমাণও দেয় আর বলে যে আমার ওয়াইফও একজন ইমমর্টাল ছিল, তাকে একজন প্রোটেক্টর মেরে দিয়েছে, তাই আমার ওয়াইফকে জীবিত করার জন্য আমার একজন প্রোটেক্টরের রক্ত চাই। এটা শুনে লায়লা তো অবাক হয়ে যায়। তখন হ্যাজাল এটাও বলে যে হাকানের কোনো দোষ নেই, ও কোনো ভুল করেনি, আসলে ও মাজাহারকে ইমমর্টাল মনে করে মার্ডার করে দিয়েছে। এরপরে হ্যাজাল হাকানকে জেল থেকে বের করে আনে। হাকান হ্যাজালের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই ও ওর উপর অ্যাটাক করে। তখন হ্যাজাল বলে তুমি আমাকে মারতে পারবে না, কারণ তোমার কাছে ম্যাজিক ছুরিটা নেই। এটা শুনে হাকান খুব রেগে যায় আর হ্যাজালকে খুব মারে। তখন হ্যাজাল ওকে একটা ভিডিও দেখায়, আসলে ও লায়লাকে কিডন্যাপ করে নিয়েছিল। হাকানকে বলে তুমি যদি লায়লাকে বাঁচাতে চাও তাহলে ম্যাজিক ছুরিটা নিয়ে আমার কাছেই চলে আসবে। ওদিকে জাইনাব তার বাবার সাথে ইমমর্টালদের খোঁজ করতে গিয়ে ডেরিয়া নামের একটা মহিলার সাথে দেখা করতে যায়। সে ইমমর্টালদের খবর জানতো। আসলে ডেরিয়া নিজেও একজন প্রোটেক্টর ছিল, কিন্তু ওর একটা ভুল কাজের জন্য ওকে বের করে দেওয়া হয়েছিল। এবার যখন কামাল আর জাইনাব ওর কাছে যেয়ে পৌঁছায় আর ইমমর্টালদের কথা জিজ্ঞেস করে, সেই সময় ওরা জানতে পারে যে ওই ছুরিটা দিয়ে যদি কোনো প্রোটেক্টরের রক্ত বের হয় তাহলে কিন্তু ইমমর্টালদের বাঁচানো সম্ভব যারা আগে মারা গিয়েছিল। এটা শুনে কামাল আর জাইনাব এই খবরটা যে কোনোভাবেই হোক হাকানকে দিতে চাচ্ছিল, কিন্তু ডেরিয়া এখানে চিট করে আর ওদের থেকে বদলা নেওয়ার জন্য ওদেরকে একটা রুমে বন্দি করে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। সেই সময় কামাল জাইনাবকে ভেন্টিলেটর দিয়ে বের করে দেয় আর নিজেকে এই কাজের জন্য উৎসর্গ করে দেয়। হাকান যখন জাইনাবের বাড়িতে আসে তখন ও জানতে পারে যে কামাল মারা গেছে আর সেজন্য জাইনাব খুব ভেঙে পড়েছিল। তখন হাকান ওকে সান্ত্বনা দেয় আর ছুরিটা ওর কাছ থেকে চায়, কিন্তু জাইনাব লায়লার জন্য ওই ছুরিটা দিতে রাজি ছিল না। হাকান তখন বলে যে আমার জন্য কোনো নির্দোষ প্রাণ চলে যাক সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তখন সেও জাইনাবকে একটা রুমে বন্ধ করে ছুরিটা নিয়ে হ্যাজালের কাছে চলে যায়। হ্যাজাল বলে যে আমি আমার ওয়াইফকে জীবিত করতে চাই, এই জন্য এই ছুরি থেকে তোমার 2 ফোঁটা রক্ত দাও। কিন্তু হাকান রাজি ছিল না, এজন্য হ্যাজাল লায়লাকে গুলি করে দেয়। সেই সময় হ্যাজাল আরও একটা গুলি করতে যাচ্ছিল, তখন হাকান ম্যাজিক শার্টটা খুলে ছুরি নিয়ে নিজের রক্তকে দিয়ে দেয়। এরপর হ্যাজাল হাকানের কাছ থেকে ম্যাজিক শার্টটা আর ছুরিটা নিয়ে ওখান থেকে চলে যায়। হাকান লায়লাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারে না। এদিকে জাইনাব রুম থেকে বেরিয়ে হ্যাজালকে মারার জন্য যাচ্ছিল, তখন ওখানে হাকানকে কল করে আর লোকেশন জিজ্ঞেস করে। লায়লাকে হারানোর পর হাকান খুব ভেঙে পড়ে আর ও এর বদলা হ্যাজালের কাছ থেকে নিতে চাচ্ছিল। তখনও জাইনাবের সাথে দেখা করে আর হ্যাজালের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ওখানে হ্যাজাল ছিল না। সেই সময় হাকান খেয়াল করে হ্যাজাল হাজিয়া সুফিয়া প্রজেক্টটা পাওয়ার জন্য অনেক টাকা খরচ করেছিল। সেটা একটা হিস্টোরিক্যাল বিল্ডিং। ওই বিল্ডিং এর নিচে হ্যাজালের ওয়াইফ আর অন্যান্য ইমমর্টালদের কবর দেওয়া আছে। আর হ্যাঁ, তার ধারণা একদমই ঠিক, কারণ হ্যাজাল হাজিয়া সুফিয়া বিল্ডিং এর ভেতরেই ছিল। তাই হাকান আর জাইনাব ওখানে পৌঁছে যায়। হ্যাজাল যখন হাকানের ব্লাড নিজের ওয়াইফকে খাওয়াতে যাচ্ছিল ঠিক সেই সময় হাকান ওখানে চলে আসে আর গুলি করে ব্লাডটা ফেলে দেয়। এরপর হাকান আর হ্যাজালের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এরই মধ্যে হাকান চালাকি করে হ্যাজালের পেটে ছুরিটা ঢুকিয়ে দেয়। আর এটাও সত্যি ছিল যে একজন ইমমর্টালের ব্লাড দিয়ে একজন মরা মানুষকে জ্যান্ত করা যাবে। এজন্য হাকান হ্যাজালের ব্লাড নিয়ে লায়লাকে খাইয়ে দেয়। ওদিকে মাটিতে পড়ে থাকা রক্ত নিচ থেকে বাকি ইমমর্টালদের কবরে চলে যায়। সেই সময় হ্যাজালের ওয়াইফও জ্যান্ত হয়ে যায়। হাকান আবারও হ্যাজালকে মারার জন্য আসছিল আর এই সময় বিল্ডিং এ কম্পন শুরু হয়। সেই সময় হ্যাজাল নিজের ওয়াইফকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হাকান খেয়াল করে যে এক এক করে বাকি ইমমর্টালগুলো সব জ্যান্ত হতে শুরু করেছে। এই সব দেখে ও ঘাবড়ে যায়। ওদিকে লায়লা ফাইজানের রক্ত খেয়ে বেঁচে উঠেছে। আর এখানেই আমার গল্পটা শেষ হয়ে যায়। তো গাইস, কেমন ছিল আমার আজকের গল্পটা তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।